কেউ এসে থাকলে একটু জানাও। শর্মিষ্ঠা, একটু জানাও যে সব ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। দেখাশোনা যাচ্ছে কিনা একটু বলো। টুম্পি সরকার, ভূষণ ব্যানার্জি, তোমরা কেউ একটু বলো যে ঠিকমতো শোনা টোনা যাচ্ছে কিনা। কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মৃদুলা দিয়ে এসছো। আচ্ছা, একটু একটু জানাও কেউ, হয়তো জানাচ্ছ আমি বুঝতেও পারছি না, কোনো কমেন্ট শো করছে না আর কি। আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, যারা এখনো জয়েন করনি আস্তে আস্তে জয়েন করে যাবে। সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো তোমরা? কারোর কমেন্ট দেখতে না পেলে খুব অস্বস্তি হয় আসলে। হ্যাঁ, পৃথাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ পৃথা, শোনা যাচ্ছে কিনা একটু বলো না। সব ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকদিন বাদে এলাম। সবাই আশা করি ভালো আছো। আজকে মহরমের দিন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, এখন কমেন্ট পড়তে পাচ্ছি। তাপসী সেনগুপ্ত, আচ্ছা, অনেকেই মোটামুটি এসছো মনে হচ্ছে। আমি শুরু করছি। হ্যাঁ, তো আজকেও সেই ঠাকুরের কথা দিয়েই শুরু করব। এবারে ঠাকুরের বিষয়ে কথা তো অনেক গল্পই তোমাদের সাথে করেছি এর আগে। আজকে যে গল্প করব সেটা হচ্ছে ঠাকুরের সাথে অন্যান্য জীবজন্তুর কীরকম সম্পর্ক ছিল, মানে ঠাকুর তাদের নিয়ে, তাদের সাথে কীরকম মানে উনি তাদের সাথে কিভাবে চলতেন বা কীভাবে তাদের সাথে কথাবার্তা বলতেন বা তাদের ভাব কী করে বুঝতে পারতেন বা বুঝতে পারতেন কি না, সেই নিয়ে বলছি আর কি। তো ঠাকুর সব বলতেন যে, বলে গেছেন যে হিংসা যদি তোমার মনের মধ্যে না থাকে তাহলে কোনো হিংস্র জন্তুই কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হিংসা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে বলেই আমরা ওদেরকে আক্রমণ করি, বা ওরা মনে করে, ওরা বুঝতে পারে যে কে হিংসা করছে বা কেউ করছে না, কে তাদের পছন্দ করছে বা করছে না। তো সেই কারণে ওরা হিংস্র হয়ে ওঠে বা আক্রমণ করে থাকে। কিন্তু যদি তোমার মনের মধ্যে কোনো হিংসা বা এরকম না থাকে তাহলে কিন্তু এইসব মনুষ্যতর যার যে জীবরা আছে তারা কিন্তু উপকার বই অপকার করে না। তো এই কয়েকটি ঘটনা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা বইতে পেয়েছি। উনি লিখেছেন, উনি তো ওনার সাক্ষাৎ শিষ্য ছিলেন। তো ওনার যে বই, ঠাকুরের গল্প কথা বলে একটি বই আছে,
সেই বইতে উনি মনুষ্যতর জীবেদের সাথে ঠাকুরের কীরকম সম্পর্ক ছিল সেটা উনি বলে গেছেন। তো একবার বৃন্দাবনে ছিলেন তখন ঠাকুর, কিন্তু বৃন্দাবনে তখন তিনি একলাই ছিলেন। তো ওনার আশেপাশে কেউ কোনো ভক্ত শিষ্য কেউই ছিল না, বা ওনাকে দেখাশোনা করার কেউ ছিল না। তো আমি তো আগে তোমাদের বলেছি যে উনি মাঝে মাঝে বাতের ব্যথায় কষ্ট পেতেন। সেই বাত কীভাবে পেয়েছিলেন সে গল্পও তোমাদের সাথে করেছি। তো সেই বাতের ব্যথা মাঝে মাঝে কিন্তু ওনাকে খুবই কষ্ট দিত। তো একবার ওরকম বৃন্দাবনে উনি বাতের ব্যথায় প্রচণ্ড মানে কাবু হয়ে পড়েছেন, একেবারে শয্যাশায়ী। তো তখন একটি বাদর আসতো ওনার কাছে, নিয়মিত আসতো। যখন উনি একেবারে শয্যাশায়ী, ওনাকে দেখার কেউ নেই, সেই বাদরটি এসে ওনার পা টিপে দিত, ওনার ব্যথার জায়গায় মালিশ করে দিত এবং এমনকি পুজো থেকে জল গড়িয়ে গ্লাসে করে ওনার সামনে ধরতো। এবং যতক্ষণ উনি এই ব্যথায় কষ্ট পেতেন, উনি কিন্তু ওই বাদরটি কিন্তু ওনার কাছ ছেড়ে কোথাও যেত না। আর যেই উনি সুস্থ হয়ে যেতেন তখন আর তাকে দেখা যেত না। নিয়মিত কিন্তু এই বাদরটি ওনাকে এসে সেবা শুশ্রূষা করে যেত। এতো গেল একটা ঘটনা। ইন্দুভূষণ বাবু বলছেন যে আমি প্রত্যক্ষদর্শী, আমি 2-3টে তার সেই ঘটনা তোমাদের কাছে উল্লেখ করছি। তো কি ঘটনা না, একবার ঠাকুর এরকম ওনার বাড়িতে বসে আছেন, ওনার ওই দর্জিপাড়ার একটা বাড়িতে উনি তখন ভাড়া থাকতেন, ইন্দুভূষণ বাবু। তো সেইখানে ঠাকুরের যে ঘরটি ঠাকুরের জন্য নির্দিষ্ট করা ছিল, সেই ঘরে বিছানার মধ্যে উনি বসে আছেন, আর সব ভক্তরা সব নিচে বসে ওনার কথা শোনার জন্য বসে আছে সবাই। হঠাৎ দেখছেন যে সেই বিছানার উপর দিয়ে একটা কাঁকড়া বিছে তো মারাত্মক বিষাক্ত। কাঁকড়া বিছে একবার কামড়ালে তার থেকে উদ্ধার পাওয়া মানে বাঁচা খুব মুশকিল। তো সেই কাঁকড়া বিছে ঠাকুরের বিছানার উপর দিয়ে আর গুটি গুটি পায়ে এগোচ্ছে। তাই দেখে তো ইন্দুবাবু খুব মানে ভয় পেয়ে গেছেন যে এক্ষুনি মারতে হবে এটাকে, নাহলে তো ওটাকে কামড়ে দিলে মহা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, শুভ্রা দিয়ে এসেছো, শোনো। তো সেই ভেবে ইন্দুবাবু লাঠি আনতে গেছেন। তখন ঠাকুর বলেন, দাঁড়ান, মারবেন না, ও কিচ্ছুটি করবে না, ও দেখেন কি ও চলে যাবে, ও কাউকে কিচ্ছু বলবে না বলে ঠাকুর এরকম হাত দিয়ে ইশারা করলেন, রাস্তা যেন দেখিয়ে দিলেন বিছেটিকে। তখন বিছেটা সত্যি ঠাকুরের দেখানো সেই নির্দেশ করা পথ ধরে আস্তে আস্তে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ওনারা তো হতবাক যে বিছেটা কী করে ওনাকে ওনার কথা শুনতে পেলো বা বুঝতে পারলো ওনার ইশারাটা। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা, আর একবার ওনারা তখন ওই দর্জিপাড়ার বাড়িতেই আছেন বোধহয়। তো ওখান থেকে ঠাকুর হঠাৎ একদিন বিকেলবেলা বলছেন যে চলুন একটু বেরিয়ে আসি। উনি মাঝে মাঝে এরকম বলতেন যে চলেন একটু হেঁটে আসি, চলেন একটু বেরিয়ে আসি। তো যে কথা সেই কাজ, ইন্দুবাবুর সঙ্গে সঙ্গে বলি চলেন ঠাকুর, আপনার সাথে বেরিয়ে আসি। তো ওনারা দুজন বিডন স্ট্রিট ধরে হাঁটতে এই সেন্ট্রাল এভিনিউয়ের কাছে এসেছেন। সেন্ট্রাল এভিনিউ তখন সেই সময়টা তখনও ভালো করে তৈরি হয়নি, ওই সবে তৈরি হচ্ছে আর কি ওই রাস্তাটা। তো সেই রাস্তায় ঠাকুর ঢুকে গেছেন। ঠাকুর তো মানে হাঁটতেন না, যেন ভেসে যেতেন, এরকম একটা ভীষণ, ওনার সাথে হেঁটে পারা যেত না। তো উনি তো চলেছেন, আর ইন্দুভূষণ বাবু ওনার সাথে চলেছে। তো যেতে উনিও হঠাৎ করে একটা বাঁ দিকে বাঁক নিয়েছেন, নিয়ে খানিক দূর যাওয়ার পর আবার ডান দিক না পূর্ব দিক বলছেন, পূর্ব দিকে উনি মোড় ঘুরেছেন। মোড় ঘুরতেই হঠাৎ একটু দূর যেতে না যেতেই প্রচণ্ড চিৎকার চেঁচামেচির একটা আওয়াজ এসেছে। পালান করে সবাই চিৎকার করছে। কী ব্যাপার না কি, একটা খেপা মোষ খেপেছে, সে যাকে তাকে গুটিয়ে দিচ্ছে, সাংঘাতিক অবস্থা। শিগগিরই রাস্তা ছেড়ে চলে যান সবাই, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সবাই চিৎকার করছে, দৌড়চ্ছে, হুড়োহুড়ি পড়ে গেছে। ইন্দুবাবু তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে ঠাকুরকে নিয়ে এখন কী করবেন উনি ভেবে পাচ্ছেন না।
উনি বলছেন ঠাকুরকে, ঠাকুর আপনি চলুন এই পাশের গলিটায় আমরা ঢুকে পড়ি, সোজাসুজি আসছে, ও গলির মধ্যে আর ঢুকবে না, আমরা গলির মধ্যে গিয়ে দাঁড়াই, তাহলে মোষটা আর কিছু করতে পারবে না। তখন ঠাকুর বলছেন দাঁড়ান, ও কিছু করবে না, এইখানে চুপ করে দাঁড়ান বলে দাঁড় করে দিয়েছেন। ইন্দুবাবুর তো ভয় যাচ্ছে না যে কী কথা, একটা উন্মত্ত মানে মোষ আসছে, শুনেও এখানে ঠাকুর বলছেন দাঁড়াতে, আবার ঠাকুরের কথা অমান্যও করা যায় না। দাঁড়িয়ে গেছেন। হঠাৎ দেখা গেল ঠাকুরের সামনে এসে মোষটা থেমে গেছে, মোষটা থেমে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। তখন ঠাকুর ওই মোষটার মাথায় হাত বুলিয়ে দিলেন খানিকক্ষণ, হাত বুলিয়ে দেওয়ার পর মোষটা আস্তে আস্তে একদম শান্তভাবে, যে এই উন্মত্তের মতো দৌড়াতে দৌড়াতে আসছিল আর যাকে তাকে গুতাচ্ছিল, সে একদম অন্য, সে একদম শান্ত হয়ে গেছে, এবং শান্ত হয়ে সে আস্তে 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 নিজের রাস্তায় চলে গেল। তো এই দুটো ঘটনা মানে অদ্ভুতভাবে মানে ওনাকে অবাক করেছিল, যে ঠাকুর কিভাবে ঠাকুরের সংস্পর্শে এসে এইসব জীবজন্তুরাও ওনার কথা বুঝতে পারতেন, তো পারতো আর কি। তা আর একবার হয়েছে কি, ওনার বকুল বাগান, আমাদের এই এখন যে বকুল বাগান ভবানীপুরে, সেখানে মুখার্জিদের একটা বাংলো বাড়ি ছিল, বাংলো না মানে বাগান বাড়ি যাকে বলে, সেইটা ছিল। তা সেইখানে এক মহিলা থাকতেন, দামিনী মা বলতেন ঠাকুরটাকে। তিনি ঠাকুরের প্রচণ্ড ভক্ত ছিলেন, মানে খুবই ঈশ্বর ভক্ত ছিলেন। আর ঠাকুর ওই জন্য ওই দামিনী মার বাড়িতে গিয়ে মাঝে মাঝে কিন্তু থাকতেন। দামিনী মা ওই যে বাগান বাড়িটা ছিল, সেই বাগানেরই একটা কোনায় একটা ছোট্ট মতন কুটির একটা মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ির ঘরটাতে উনি থাকতেন দামিনী মা। ওখানে মাঝে মাঝে ঠাকুর যেতেন। দামিনী মার আবার দুটো পোষা প্রচণ্ড বিষধর কালসাপ যাকে বলে, কালসর্প, উনি পুষতেন, মানে ওনার পোষা ছিল সেই দুটি সাপ। সেই দুটি সাপের উনি নাম দিয়েছিলেন কানাই, নিতাই আর কানাই। তো এই নিতাই আর কানাই কী করতো, যখন খুব গরমকাল ছিল, ঠাকুর যখন গরমকালে ওনার বাড়িতে গিয়ে থাকতেন, তখন মানে প্রচণ্ড গরম পড়েছে দুপুরবেলা, তখন তার ওই রকম কোনো বাড়িতে পাখা টাকা ছিল না, আর তো প্রচণ্ড সে গ্রীষ্মকালের যে গরমটা দুপুরবেলার অসহ্য গরম আর কি, সেই গরমের সময় এই সাপ দুটো কী করতো, ঠাকুর যখন শুয়ে থাকতেন ঠাকুরের গায়ে গিয়ে ওরা পাট হয়ে শুয়ে পড়তো দুজনে। বিশাল বড় সাপ তো, আর সাপের গা কী হয় একদম ঠান্ডা শীতল। কেন ওরা শুয়ে থাকতো না, ঠাকুর যাতে গরমে কষ্ট না পান সেই জন্য ওরা ঠাকুরের গাকে শীতল করবার জন্য ঠাকুরের গায়ের ওপর শুয়ে থাকতেন, আর ঠাকুর আরাম পেতেন। যত না আরাম পেতেন, ঠাকুর তো মানে ভক্তের ভগবান, সবই জানেন, ওনার কাছে সব মানে সাপও যা মানুষও তা, প্রত্যেকটা প্রাণী তার কাছে সমান সমান চোখে দেখতেন। তা এই ঘটনাটা কিন্তু প্রায়শই ঘটতো আর কি। তো এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা তো মানে ঠাকুরের আরও ঘটনা আছে, যেগুলো মানে কি বলবো, মানে অবাক লাগে, অলৌকিক যাকে বলে। তো আর একবার এরকম হয়েছিল, একটা জায়গায় শ্যামবাবু বলে এক ভদ্রলোক ছিলেন, সেই শ্যামবাবু একবার ঠাকুরকে নিয়ে যাচ্ছিলেন হচ্ছে বিক্রমপুর, ওই ঢাকা বিক্রমপুরের ওদিকে কোথাও একটা যাচ্ছিলেন। উনি ছিলেন সাথে, শ্যামবাবুর সাথে আর এক ভদ্রলোকও ছিলেন। ওই দুজন মিলে ঠাকুরকে নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলেন বিক্রমপুরের ওদিকে। তো যেতে যেতে ওই রাস্তায় বড় বড় খুব হনুমানের উপদ্রব ছিল, মানে এত হনুমানের উপদ্রব, হনুমানগুলো রাস্তার পথচারীদের যখন তখন কামড়ে আঁচড়ে মানে এমন করে ফেলতো, কাউকে মেরেও ফেলতো, এরকম সাংঘাতিক টাইপের হিংস্র টাইপের কিছু হনুমান বা বাঁদর ওই রাস্তায় ছিল। তো হঠাৎ করে ওরা যখন যাচ্ছে, তখন একটা প্রকাণ্ড এরকম একটা হনুমান ওদের সামনে মানে আসতে সব মানে দৌড়াদৌড়ি করে এদিক ওদিক পালাচ্ছিল। আর ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে ঠাকুরকে, ঠাকুর কী হবে? ঠাকুর বলছে কিচ্ছু হইব না, আপনারা দাঁড়ান, চুপ কইরা এখানে দাঁড়ান, ও কিচ্ছু করবো না বলে ঠাকুর তোদের দাঁড় করিয়ে দিয়েছেন। সত্যি সত্যি দেখা গেল সেই হনুমানটা এসে ঠাকুরের সামনে দাঁড়ালো,
দাঁড়িয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়লো, শুয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করলো, করে ঠাকুরের মাথায় হাত বুলিয়ে দিতে আস্তে করে শান্তভাবে ওখান থেকে সরে পড়লো। মানে কি অদ্ভুত সব ঘটনা। তো এরকম আরও অনেক ঘটনা আছে। আজকে এই পর্যন্তই ঠাকুরের ঘটনা তোমাদের বললাম। কেমন লাগলো জানিও। আসলে মহাপুরুষদের ব্যাপার মানে এটাই আলাদা। ওনারা, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সব কিছু দেখেই ভয় পাই, সাপ দেখে ভয় পাই, উন্মত্ত ষাঁড় দেখলেও ভয় পাবো, বা হনুমান ঝাপাঝাপি করছে দেখলেও ভয় পাবো। কিন্তু উনি তো জানতেন উনি কেমন, এদের সাথে কীরকম ব্যবহার করলে এরা কীভাবে থাকে, এরা মানুষের উপকারী করে। আমরা তো মানে কিছু করার আগেই চেষ্টা করি ওদেরকে মেরে সরিয়ে দিতে। হিংসাটা আমাদের মধ্যেই প্রবল। মানুষের মতো হিংস্র জীব তো আর হয় না বোধহয়। তো সেই কারণেই উনি সর্বজীবে প্রেম করা, এই কথাটাই সমস্ত মহাপুরুষরাই বলে গেছেন, আমাদের রাম ঠাকুরও বলে গেছেন। আমরা সেই পথ অনুসরণ করতে কতটা পারি সেটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার। তো হ্যাঁ, বর্ণালী এসে গেছো? হ্যাঁ, জয়গুরু জয়গুরু। আচ্ছা, আজকে এবারে তাহলে ভৌতিক গল্পে চলে যাই। বেশিক্ষণ তোমাদের বোর করব না, দুটো গল্প আছে, দুটো গল্প বলবো, তারপরে চলে যাব। সোমাকে দেখছি, সোমা সিনহা এসছেন। আচ্ছা, বর্ণালীও এসছে, ঠিক আছে। সুচরিতা এসছে মনে হচ্ছে। সুচরিতা সারা শব্দ নেই কেন? আচ্ছা, একটা অনেক দিন আগের ঘটনা হঠাৎ মনে পড়লো। সেই ঘটনাটা আগে কখনো বলেছি বলে মনে পড়ে না। তো সেই ঘটনাটা শুনলে তোমরা বলতে পারবে, যারা রেগুলার আমার লাইভ দেখো তারা হয়তো বলতে পারবে যে সেই ঘটনাটা আগে কখনো শুনেছো কিনা। আমার মনে হচ্ছে আমি কখনোই বলিনি, কারণ ঘটনাটা আমি প্রায় ভুলেই গেছিলাম। আচ্ছা, এটা কিন্তু অনেক বছর আগের ঘটনা, ঠিক আমার বিয়ের পরের বছরের ঘটনা, 1989 সালের ঘটনা। তখনও হাতে হাতে মোবাইল ফোনের চল হয়নি, সবে বাড়িগুলোতে ল্যান্ডফোন আসছে আর এসটিডি বুথ তৈরি হচ্ছে, এরকম একটা টাইম সেটা। তো আমার সবে 1 বছর হলো বিয়ে হয়েছে তখন। সেরকমই এক সময়ে ডিসেম্বর মাস 1989 সালের 89 সালের ডিসেম্বর মাস, ওই সময় আমাদের ঠিক হলো যে আমরা বেড়াতে যাব। আমরা ডিসেম্বর মাসটাতে বেড়াতে যেতাম, কারণ আমার কর্তা ওই সময়টা ছুটি পেতেন। তো সেই জন্য ডিসেম্বর মাসে আমরা বেড়াতে যাব ঠিক করলাম। আমরা বলতে আমিও আর ওর এক বন্ধু, তার স্ত্রী, তাদেরও আমাদের সময় দিয়েই বিয়ে হয়েছিল আর কি, মানে তারাও নতুন দম্পতি আর কি। হ্যাঁ, কিছু করে না সাপটা, মানে কেউই কিছু করে না আসলে। আমরা যদি একটু চুপচাপ দাঁড়িয়ে থাকি ওদেরকে ইগনোর করে, তাহলে ওরা কিন্তু ঠিকই চলে যায়। আমিও দেখেছি এটা। আমি তো সহসা দৌড়ে পালানোর চেষ্টাও করি না। অনেক সময়ই হয়েছে এরকম যে আমার বন্ধুরা ছুটে পালিয়ে গেছে, আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়েই ছিলাম, এবং কোনো ষাঁড় বা গরু আসছে রাস্তা দিয়ে, আমি দেখে পালাইনি। শিং দেখে অনেকে দৌড়ে পালিয়ে গেছে। তো কিছু কিন্তু করে না, সত্যি সত্যি কিছু করে না। তবে জানি না, যাই হোক, আমি যে কথা বলছিলাম, হ্যাঁ, আমরা ঠিক করলাম আমরা রাজগীর বেড়াতে যাব। তো রাজগীর, প্রথমবার রাজগীর গিয়ে আমি প্রচণ্ড আমার ভালো লেগেছিল। পরেও আমি আর একবার রাজগীর গেছি এই 3-4 বছর আগে। তো সেই প্রথমবার রাজগীরের ঘটনা এটা। তো আমরা তো ট্রেনে করে যাওয়া ঠিক করলাম। ওরাও হাওড়া স্টেশনে এসে গেছিলো। ওরা বলতে আমার বন্ধুর হাজব্যান্ডের বন্ধু সুদীপ্ত, আর ওর বউ হচ্ছে টিনা।
তা ওরা দুজন আর আমরা দুজন, যাই হোক 4 জনে আমরা তো ট্রেনে চেপে চললাম রাজগীর। তো শীতকাল, ঠান্ডা, আর ওই রাজগীরে জানো তো তোমরা, তখন বিহারে প্রচণ্ড ঠান্ডা পড়তো, এখনও পড়ে, তখন তো আরোই পড়তো। তো বেশ ঠান্ডার জিনিসপত্র নিয়ে গেছিলাম। আর আমরা শুনেছিলাম যে ওখানে প্রচণ্ড লোডশেডিং হয়, তো সেই কারণে লোডশেডিং হবে বলে আমরা কিন্তু সাথে মোমবাতি, দেশলাই, তারপর টর্চ এই সমস্ত নিয়েছিলাম সাথে। আমাদের যাওয়ার মানে জায়গা ছিল তখন, তো ওইরকম বললাম যে ওরকম ফোনে যোগাযোগ করে অনলাইন বুকিং টুকিং এ সমস্ত কিছুই হতো না। কিন্তু যেহেতু ওই ভদ্রলোক মানে সুদীপ্ত দা ও ব্যাংকে চাকরি করতো, তো ব্যাংকের একটা হলিডে হোম ওরা বুক করেছিল। সেই হলিডে হোমটাতেই মানে 2টো রুম নেওয়া হয়েছিল, একটা আমাদের জন্য আর একটা ওদের। তো ওই 4 জনে আমরা তখন পৌঁছে গেছি মোটামুটি ধরো 11:30 12টা এরকম সময় পৌঁছে গেছি, অতটাও মনে নেই টাইমটা, এতদিন হয়ে গেছে। তো যাই হোক, দিনে মানে সকালের দিকেই পৌঁছে গেছি। তখন বোধহয় ওই 12টা থেকে চেক ইন এরকম একটা কিছু ছিল। আর যেহেতু ওটা হলিডে হোম, অত লোকজন ভিড় ছিল না সেরকম একটা। তো যাই হোক, বেশ বড় একটা হলিডে হোম, 2তলা হলিডে হোমটা। তো নিচের তলাটায় রিসেপশন ছিল, আর ওপরের তলায় সব রুমগুলো ছিল। সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে যে রুমটা ছিল সেই রুমটা আমরা নিলাম। আর পাশ দিয়ে একটা এল শেপের একটা করিডোর মতো চলে গেছে, সারি সারি ঘর। ওই সারি সারি ঘরের মধ্যে 3-4টে ঘর পরে ওরা একটা রুম পেয়েছে মাঝখানে আমাদের ঘরটা থেকে। তার মানে একটুখানি যেতে হয় ওদের ঘরে যেতে হলে, সেরকম রুম পাওয়া গেল। ঠিক আছে, রুমগুলো খারাপ কিছুই নয়, হ্যাঁ। তবে ওই তখনকার দিনের বাড়ি তো, বাথরুমগুলো তখন ইন্ডিয়ান স্টাইলের। আর তখন আমরা অল্প বয়সী ছিলাম, আমাদের ইন্ডিয়ান স্টাইলের কোনো অসুবিধা ছিল না। এখন যেমন পারি না, আর অভ্যেস নেই, ওরকম দেখলে এরকম জায়গায় থাকতেই পারবো না। কিন্তু সেটা যেহেতু কম বয়স ছিল এবং সময়টাও এরকম ছিল, তাই জন্য আমাদের কোনো অসুবিধা লাগেনি, মানে দেখে কোনো অসুবিধা মনে হয়নি, যে ঠিক আছে। আর খুবই মানে হলিডে হোম মানে তো বুঝতেই পারছো, অনেকটাই কম খরচে আর কি থাকা যায়। তো যাই হোক, কিন্তু আমরা তো রান্নাবান্না করে খাবো না, ওখানে রান্নাবান্নার ব্যবস্থা ছিল। মানে তুমি যদি ইচ্ছা করো যে রান্না করে খাবে, তাহলে রান্নাবান্না করেও খেতে পারো। তাই জন্য কিন্তু আমরা যেহেতু একে তো নতুন বিয়ে হয়েছে, আমরা বেড়াবো আমরা আবার রান্না করব, তো বাইরেই খাওয়া দাওয়া ঠিক হয়েছে। ওরা খালি বলেছিল সকালবেলা চাটা ওরা দেবে, আর বাকি ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ ডিনার সমস্ত বাইরে থেকে করতে হবে। তো ঠিক আছে, সেই রকমই মানে ব্যবস্থা হলো। তো আমরা তো যে যার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, চান টানও করে নিলাম, করে আমরা মানে রাস্তাঘাটে খেয়েছি বলে মানে ব্রেকফাস্টের আর কোনো প্রয়োজন পড়েনি সেদিন। তো আমরা বললাম চল বেরিয়ে দেখি একটু কোথায় কি দোকানপাট আছে, আর কিভাবে কি মানে ট্যুর প্রোগ্রামটা কিভাবে করব, কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে এই সমস্ত একটু জিজ্ঞেস করবো। স্থানীয় লোক মানে টোটো তো তখন ছিল না, মানে ওখানে টাঙা ছিল, টাঙা আলাদা জিজ্ঞেস করবো, বা অটো রিক্সা টোটো ছিল কোথায়। যাই হোক, তো আমরা সব বেরিয়ে 4 জনে বেরিয়ে দেখলাম বেশ টং টং করতে সেই যাচ্ছে টাঙাগুলো, খুব ভালো লাগছিলো, সাজানো গোছানো সেই ঘোড়ায় টাঙা। ওতে করে আমরা একটু ঘন্টা 2-1-এর জন্য একটা ভাড়া করে আমরা একটুখানি ঘুরে ফিরে ওখানে লাঞ্চ টাঞ্চ করে আরও বিকেল অবধি 2-1টা ওখানে কাছাকাছি স্পট দেখে আমরা ঘরে চলে এসেছি। কারণ সন্ধ্যের পর থেকে ওখানে কিছু করার ছিল না। তো আমার হাজব্যান্ড বললো চল আমার ঘরে চল, আমরা বাইরে থেকে একটুখানি সামনেই সব তেলে ভাজা টাজা ভাজছিল বিকেল সন্ধ্যেবেলা, আমরা ওই সব নিয়ে ঢুকলাম, মুড়ি টুড়ি তেলে ভাজা টাজা নিয়ে, যে আমার ঘরে বসে আড্ডা ফাড্ডা হবে। তারপরে রাত্রিবেলা ওই 8:30 নাগাদ বেরিয়ে আমরা ডিনার সেরে বাড়ি ফিরব, এইসব হচ্ছে কথা। তো আমরা যাওয়ার পরে কিন্তু তখন লোডশেডিং হয়নি, আর মানে তখনও পর্যন্ত লোডশেডিং হয়নি। তো আমরা ঘরে বসে গল্প করতে মোটামুটি, শীতকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে,
সন্ধে হতে মুড়ি তেলে ভাজা চলছে, আড্ডা চলছে, ভূতের গল্প জমে উঠেছে একেবারে। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভূতের গল্প হচ্ছে। হ্যাঁ, আর আমি তো মানে খুবই ভয় পাচ্ছি। আমরা মেয়েরা দুজনে খুবই ভয় পাচ্ছি। ছেলেরা ওরাই তো বলছিল গল্পগুলো, এবার বানিয়ে বানিয়ে অনেক কিছু বলছিল। যাই হোক, খুবই ভয় লাগছিলো। এরই মধ্যে লোডশেডিং হয়ে গেছে। এবার লোডশেডিং হয়ে যেতে হচ্ছে মোমবাতি জ্বালো, এ করো, টর্চ কোথায় রাখলাম, এইসব হাতাপাতা করতে করতে কোনো মতে টর্চ জ্বালিয়ে মোমবাতি জ্বালানো হয়ে গেছে। মোমবাতি জ্বালিয়ে আমরা বসে আছি, আর ভীষণ ভয় করছে। এবারে সুদীপ্তদা ইয়ার্কি মারছে, যাও তো আমার ঘর থেকে একটা ওই জিনিস নিয়ে এসো, মানে ওই ঘর থেকে পেরিয়ে ওদের ঘরে গিয়ে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। আমি বলছি, বাবা রক্ষা করো, আমি এই অন্ধকারের মধ্যে অচেনা জায়গায় একদম যেতে পারবো না। এসব করে খুব কেটে গেল আর কি দিনটা। তো আমরা ডিনার করে চলে এসেছি 8:30 9টার মধ্যে আমরা ঢুকে গেছি যে যার ঘরে। তো শুয়েও পড়েছি। তারপরে তখনও কারেন্ট আসেনি যখন শুয়েছি। ওখানে মানে কারেন্ট গেলে 6-7 ঘন্টার মামলা, তার আগে কারেন্ট আসে না। আর যেহেতু শীতকাল হলে কোনো পাখার ব্যাপার ছিল না, ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। আমরা তো যে যার ঘরে আরামসে শুয়ে পড়েছি, তো ঘুমিয়েও পড়েছি। তারপরে হঠাৎ করে রাত্রির তখন কটা হবে, 1-1:30 এরকম হবে হয়তো, আমাদের দরজায় খটখট খটখট করে কড়া নাড়ার শব্দ। মানে খুবই ডিপ ঘুমিয়ে পড়েছিলাম আমরা তখন। ও বলছে যে এই কে দরজার কড়া নাড়ছে না, সুদীপ্তরা নাকি, কোনো কিছু হলো নাকি, এসব বলছে। আমি বলছি, ওরে বাবা, আমি দরজা খুলতে পারবো না, তুমি দেখো। তো টর্চ জেলে ও তো গিয়ে দরজাটা খুলেছে। দরজা খুলতে সুদীপ্ত আর টিনা দাঁড়িয়ে আছে। বলছে কী হয়েছে করে ও জিজ্ঞেস করেছে কী হয়েছে। আমি তো সঙ্গে সঙ্গে বিছানার উপর উঠে বসেছি যে কি হলো ব্যাপারটা, কিছু হয়েছে নাকি, ওদের কোনো সমস্যা। তখন সুদীপ্তদা ঘরে ঢুকে পড়ে বলছে যে, তুই আমার ঘর থেকে কখন এলি? ওকে বলছে। ও বলছে, মানে তোর ঘর থেকে কখন এলাম আবার কী কথা, তোর ঘরে গেলাম বা কখন, আর এলাম মানে তো একসাথেই তো শুতে চলে এলাম। তখন টিনা আর সুদীপ্তদা দুজনের মুখ চাওয়াচাই করছে। তো বলছে, কি হয়েছে, কেসটা বলতো, কি ব্যাপারটা কি? আমি তোর ঘরে, বলছে। তখন টিনা বলছে, কেন, আপনি যে একটু আগে আমাদের ঘরে গেছিলেন, একটু আগে বলতে আধ ঘন্টা মতন আগে, আপনি বললেন আপনার বাথরুমের কলটা ভালো, মানে জল পড়ছে না, তোদের ওয়াশরুমটা ইউজ করবো। তো আমরা বললাম, হ্যাঁ যা। তো আপনি তো বাথরুমে ঢুকে গেলেন, জল পড়ার শব্দ পাচ্ছিলাম, দরজা খোলাই ছিল। আমরা ভাবলাম আপনি বেরিয়ে গেলে দরজাটা আবার বন্ধ করে শোবো। তো এর মধ্যে হঠাৎ করে জল পড়ার আওয়াজ বন্ধ হয়ে গেছে। দরজার বাথরুমের দিকে গিয়ে দেখলাম তখনও বাথরুম খোলা, বাথরুমে কেউ নেই, আর আপনিও নেই। তো আপনি না বলেই আমাদের চলে এলেন। মানে টিনা বলছে, আপনি কি ভয় দেখাচ্ছেন নাকি দাদা, বলুন তো। ও বলছে, মানে বিশ্বাস করো, জিজ্ঞেস করো একে, মিতালিকে জিজ্ঞেস করো যে আমি কিন্তু তোমাদের ঘরে যাইনি, আর আমি তোমাদের ঘরে গেলে তোমাদের না ডেকে বেরিয়ে চলে আসবো, এরকম হতে পারে নাকি? মানে 4 জনে আমরা স্তম্ভিত, এটা আবার কি হতে পারে, এটা আবার কি, মানে। আর আমি তো বলছি, না ও তো ওঠেইনি, সেই যে আমরা একসাথে ঘুমিয়ে পড়েছি, কোনো শার্ট ছিল না। এরকম তো হতে পারে না যে ও উঠে গিয়ে বাথরুম গেছে, আবার বেরিয়ে এসে শুয়ে পড়েছে আর আমি জানতে পারলাম না, এটা তো হয়নি, এরকম তো হতেই পারে না। মানে আমাদের গায়ে কাটা দিচ্ছে, আমরা কি করব। তখন টিনা বলছে, আমি ওই ঘরে আর শোবো না, আমি এখন আমলাম, না তোমাদের ওই ঘরে থাকতে হবে না, তোমরা এখানেই থাকো, রাত্রিটা আমরা যেভাবে পারি কাটিয়ে দেবো, পরের দিন দেখা যাবে, রুম চেঞ্জ করতে হবে, রুমের কোনো সমস্যা আছে। তখন বলছে যে, সুদীপ্তদা বলছে যে, এখন আর কোথায় হোটেল পাবো, এখানেই তো থাকতে হবে। কি হলো, ঘটনাটা কি ঘটলো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যে পুরো শুভাশিস তোর মতন, মানে তুই এসে বললি, দরজা নক করলি, ঠক আওয়াজ হলো, আমি খুললাম, তুই বললি যে আমাদের বাথরুমে না জল নেই, তাই তোদের বাথরুমে এলাম একটু বাথরুমটা ইউজ করতে। তো আমরা বললাম, হ্যাঁ কর, তাতে কি আছে। তুই ঢুকে গেলি, বাথরুমে জল পড়ার আওয়াজ পেলাম, বাথরুম বন্ধ হলো, তারপরে কেউ নেই,
এটা কীভাবে সম্ভব হতে পারে, এটা কি হলো ব্যাপারটা। তো যাই হোক, সেই রাত্রিটা আমরা খুব সাংঘাতিক মানে বিচ্ছিরিভাবে কাটলো আর কি, ভয়ে ভয়ে আর কি। পরের দিন সকালেই করা হলো, ওদের রিসেপশানে বলা হলো যে ওই ঘরটা আমরা থাকতে চাই না, আমাদের অন্য কোনো রুম দিন। তো ওরা কিন্তু বিনা বাক্য ব্যয়ে একটা রুম দিয়ে দিয়েছিল, এবং পরের দিন সেই রুমটাতে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম, করেছিলাম, তারপরে যে যা শুতেও গেছিলাম, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওদের মুখ থেকে একটা কথাও বার করা যায়নি যে ওই রুমটায় কিছু আছে কি না, কী হয়েছিল, কেন এরকম একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, সেটা মানে কি বলবো, ব্যাখ্যা করা যায় না। তো ঘটনাটা একদম ভুলে গেছিলাম, ওর মনে করিয়ে দিল যে এরকম একটা ঘটনা যেন ঘটেছিল না। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নিশ্চয়ই একটা ভৌতিকই কিছু ঘটনা ঘটেছিল, নইলে বা ওরা তো এরকম দুজন মিলে একরকম স্বপ্ন দেখতে পারে না, না একই জিনিস তো দুজন একসাথে দেখতে পারে না, কিছু তো একটা হয়েছিল। তো বলো ওটা ঘটনাটা কীরকম লাগলো তোমাদের? হ্যাঁ, ভুতুড়ে ঘর, কিছু একটা ভৌতিক ব্যাপার স্যাপার আছে ওখানে। হ্যাঁ, কে এসেছিল ওরকম রূপ ধরে, জানি না আসতে পারে কিনা এরকম কিছু। আচ্ছা, এইবারে যে ঘটনাটা বলবো, এটা আমার এক বান্ধবীর সাথে ঘটা, একদম মানে ওরা প্রত্যক্ষ অভিজ্ঞতা, একটা বিরাট বড় অভিজ্ঞতা। সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই বন্ধুর নাম হচ্ছে সমাপ্তি, এই হাওড়াতেই থাকে। আচ্ছা, ওর হাজব্যান্ড আর ওর একটা ছোট্ট ছেলে, তখন যে সময়টার কথা বলছি এটা হচ্ছে 2013 সালের ঘটনা। 13 সালে ওর ছেলে তখন ছোটই ছিল, মোটামুটি 10-12 বছর বয়স হবে ছেলে। আর ওর শাশুড়ি ছিল, শ্বশুরমশাই ছিল না, মানে শ্বশুরমশাই গত হয়েছিলেন। হ্যাঁ, তো সেই সময় চন্দনা এসছে। সেই সময় ওরা একটা ভাড়া বাড়িতে থাকতো। তো অনেক দিন ধরে ভাড়া আছে। তো ওর বরের মানে ওদের নিজেদের একটা বাড়ির খুব শখ আর কি, মানে ইচ্ছা যে একটা ফ্ল্যাট কিনবে। তো এখানে তুলসী মিত্র গার্ডেন লেন, যারা শিবপুরে থাকো তারা সকলেই চিনবে জায়গাটা। আমার এই বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তুলসী মিত্র গার্ডেন লেন। সেইখানে ওরা ব্রোকার লাগিয়েছিল যে আমাদের একটা ভালো বাড়ি চাই, মানে ভালো ফ্ল্যাট চাই, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড হলেও চলবে, কিন্তু বড় সড়ো বেশ খোলামেলা একটা ফ্ল্যাট চাই। তো সেই মতো একজন ব্রোকার ওই তুলসী মিত্র গার্ডেন লেনে একটা ফ্ল্যাটের কথা ওদেরকে বলেছে যে এরকম একটা ফ্ল্যাট আছে, আপনারা দেখে যেতে পারেন, আপনাদের যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা এগোবো। তো ওরা দেখতে গেছে, বিশাল বড় ফ্ল্যাট, মানে 1500 মতন স্কোয়ার ফিট হবে। সামনে মানে বড় ডাইনিং রুমটা বিরাট বড়, 2টো বেডরুম, হ্যাঁ, 2টো বাথরুম, 2টো ব্যালকানি, খুব সুন্দর বাড়িটা। তো ওদের খুব পছন্দ হয়ে গেল। তো খালি একটু, যেহেতু ওটা সেকেন্ড হ্যান্ড ছিল, সেহেতু একটু ওদের মনের মতো করে একটুখানি রং টং করানো, এই সমস্তগুলো করতে হবে আর কি। তো ঠিক আছে, মোটামুটি ওখানকার তখন যে চলতি বাজার দর ছিল তাতেই ওরা পেয়ে গেল। যে সেকেন্ড হ্যান্ড বলে তো একটু তো কমে পাবেই, নতুন ফ্ল্যাটের মতো তো না, একটু সেকেন্ড হ্যান্ডগুলো সবাই জানো যে একটু কমে পাওয়া যায়। তো পেয়ে গেল ওরা বাড়িটা। তো বাড়িটা খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করলো, ড্রয়িংটা খুব সুন্দর করে ফলস সিলিং লাগিয়ে করে, তারপরে সমস্ত দেয়ালে বড় বড় করে ক্যাবিনেট করে, এই সমস্ত করে খুব সুন্দর করে সাজিয়েছে আর কি। তারপরে বেডরুমগুলো সমস্ত রং টং করে একদম ঝাঁ চকচকে হয়ে গেল ফ্ল্যাটটা। ওটা ছিল ওদের বোধহয় 3 তলা ছিল ওর ফ্ল্যাটটা, 3rd ফ্লোর, হ্যাঁ, 2nd ফ্লোর না 3rd ফ্লোর ছিল, যাই হোক ওটা আমার মনে নেই। তো এবারে গৃহপ্রবেশ করবে ওরা। তো গৃহপ্রবেশের জন্য সমস্ত অনুষ্ঠানের সবাই লোকজন যেমন নেমন্তন্ন করেছে, হ্যাঁ, আর পুজোর ব্যবস্থাও করেছে, সব সুন্দর করে
পুজো টুজো হচ্ছে, সারা সকাল থেকে লোকজন আসছে। আর ওই সমাপ্তি তো যেহেতু ওর বাড়ির পুজো, তো উপোস টুপোস করেই ছিল। মাটা এসেছিলো, শাশুড়ি, বাপের বাড়ির লোকজন, আর পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলেই এসেছিলো। মানে বড় করেই ওরা এটা করেছে, গৃহপ্রবেশটা করেছে আর কি। তো গৃহপ্রবেশের দিন ওই যে কী একটা নিয়ম আছে বোধহয়, মাথায় চালের নিয়ে ঢোকে বোধহয় গৃহকর্ত্রী আর গৃহকর্তা একসাথে, এসব একটা রিচুয়াল আছে, আমি ঠিক জানি না। তো ওইটা করার সময় সমাপ্তি বলছে ওইটা যখন হচ্ছিল তখন আমার শরীরটা খুব খারাপ লাগছিল। মানে মাথাটা কীরকম একটু পাক দিচ্ছিল, ঘুরছিল, মনে হচ্ছিল চক্কর দিচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো কিছু না ধরলে, এরকম দুর্বল লাগছিল, কীরকম পরিশ্রান্ত লাগছিল, এরকম একটা অনুভূতি ওর হচ্ছিল। তো পাত্তা দেয়নি, কারণ ও ভাবছে যে আমি সারাদিন উপোস করে আছি আর এত দখল গাচ্ছে কদিন ধরে, যতই হোক বাড়ি, একটা নতুন বাড়িতে ঢুকবে, সমস্ত কিছু শিফট করা, সব ব্যবস্থা করা, অনেক দখলই গেছে ওর উপর দিয়ে একা একা। তো যাই হোক, সেই কারণেই বোধহয় শরীরটা এরকম লাগছে। যাই হোক, পুজো টুজো মিটে যা, খাওয়া দাওয়ার পরে রেস্ট নেব। আমার গানের দিদিমণির বাড়িতে নতুন ঘটনা না, নতুন ঘটনা কি করে ঘটবে? ওরা তো বাড়িটা ছেড়ে দিয়ে চলে এসছে অন্য বাড়িতে, ওরা বাড়িটা বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, তারপরে যাই হোক মিটে গেছে, আর কোনো সমস্যা হয়নি সেদিন, ঠিকই ছিল, সব অনুষ্ঠান ভালোভাবেই মিটে গেছে, কোনো আর নির্বিঘ্নে মিটে গেছে যাকে বলে। তো বাড়িটায় রয়েছে ওরা। এবারে ও বলছে, সমাপ্তি বলছে, জানো তো দিদি, বাড়িটায় থাকছি, নতুন বাড়ি, কোথায় আনন্দ করে এত সুন্দর করে আমি তৈরি করলাম, করলাম, গাছালাম, কিন্তু কিছুই যেন ভালো লাগছে না, না রান্না করতে ইচ্ছা করে, না ঘর গোছাতে ইচ্ছা করে। হ্যাঁ, সব সময় মনে হয় যেন পরিশ্রান্ত লাগছে, শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাই, এরকম একটা লাগছে, একটা কীরকম নেগেটিভ ভাইবস মতন। কীরকম একটা বাড়িতে গেলে মনে হয় না খুব প্রাণবন্ত বাড়িটা, কিন্তু ওই বাড়িটায় ঢোকার পর থেকেই ও বলছে, আমার মনে হচ্ছে, আমি কার সাথে এটা শেয়ার করিনি তখন, যে আমার কিছুই যেন ভালো লাগছে না। খাচ্ছি দাচ্ছি সব করছি, 10 দিন 12 দিন বাদে যখন কারোর সাথে দেখা হচ্ছে বলছে, তোর মুখটা এত শুকনো কেন, তোকে এত শুকনো দেখাচ্ছে কেন, এরকম বলতো। এবারে তার মধ্যে একটা জিনিস হচ্ছিল, বলছে বাথরুমে যখনই গিয়ে কল চালাচ্ছি, কলের জলটায় হাত দিলে কারেন্ট লাগছে। এবারে ওদের লাগছে কিনা আমি জানি না, আমার এরকম প্রথম দিন আমি ভেবেছি যে এমনি বোধহয় কিছু একটা হয়েছে, ভুলভাল, জোরে ফোর্সে জলটা আসছে, ওই জন্য বোধহয় হাত দিয়েছি, বোধহয় কারেন্টের মতো লাগলো, জলে আবার কারেন্ট কোত্থেকে আসবে। দ্বিতীয় দিনও আবার যখন ও কল চালিয়ে হাত দিয়েছে, ঝাং করে কিরম কারেন্ট মেরেছে। তখন ওর বরকেও বলেছে যে তোমরা বাথরুমে যাচ্ছ, কল চালিয়ে তো জলটা সবসময় হাত দেয় না কেউ, নিচেই বালতির মধ্যে পড়তে থাকে, আর বাইরে তো বেসিন আছে, বেসিনের জলে মুখ টুক ধোয়, কিন্তু বেসিনের জলে কিচ্ছু হচ্ছে না, বাথরুমের জলটাতে হাত দিলে কারেন্ট লাগছে। তখন ওর ছেলে বলছে, হ্যাঁ মা, আমারও লেগেছে, আমি বুঝতে পারিনি। তখন ওর বর বলছে, হ্যাঁ আমারও তো লাগছিল, কারেন্টের মতন একটা লাগলো আমার একদিন, আমি ভাবলাম যে এমনি বোধহয় খুব জোরে জল পড়ছে। বলছে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তা নয়, এটা কিন্তু কারেন্ট মারছে। তা এটা কি হয়ে গেছে বলো তো, এটা কি ইলেকট্রিশিয়ান দেখে দেখবে কোনো হয়ে গেছে কি না, কোনোভাবে কারেন্টের সাথে কানেকশান হয়ে গেছে কি না, কিছু একটা হয়েছে কি না। তো বল, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, তো ওদের চেনা জানা ইলেকট্রিশিয়ান ছিল, তাকে ডেকে বলছে, দেখ তো ভাই, এরকম জলে এরকম কারেন্ট মারছে। তো ও জলে হাত দিয়ে বলছে, কই আমার তো কারেন্ট মারছে না। কি বলছেন আপনারা? বলছে, না কারেন্ট মারছিল। বলছে, জলে কি করে কারেন্ট মারবে, এটার সাথে তো কোনো কানেকশানই নেই। না ওটা হয়তো আপনাদের কোনোভাবে মনের ভুল টুল, এসব বলে ও দেখে শুনে চলে গেছে। বললো না, সেরকম কিছু হচ্ছে না। এরই মধ্যে দিন 15 কাটতে না কাটতেই ওর বরের একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হলো পায়ে। বাথরুমে পড়ে গিয়ে, ও বর গিয়েছিল ওদের দেশের বাড়িতে, ওদের দেশের বাড়ি ওই আমতার দিকে, সেইখানে গিয়েছিল। সেইখানে বাথরুমে, ওদের ইন্ডিয়ান স্টাইলের বাথরুম, গ্রামের বাড়ি তো, সেই ইন্ডিয়ান স্টাইলের বাথরুমে গিয়ে ওই পায়খানার প্যানে
ওর পা স্লিপ করে ঢুকে গিয়েছিল, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে লিগামেন্ট ছিঁড়ে সাংঘাতিক অবস্থা। তো যাই হোক, সে প্রচুর দিন ধরে ট্রিটমেন্ট চলতে লাগলো, করতে লাগলো। এর মধ্যে শাশুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো, মানে কেউ ওরা সুস্থ নেই, ভালো নেই। তখন ওর বর একটু এই সমস্ত জ্যোতিষ টতিষ একটু মানে আর কি। তো ওর বরের এক চেনা জানা এরকম জ্যোতিষী ছিল, সে বলছে যে তাকে গিয়ে বলেছে যে দেখ, বাড়িতে ঢোকার পর থেকে এরকম এরকম সমস্যা হচ্ছে, এমনি কিছু না, কিন্তু এরকম আমরা কেউ সুস্থ থাকছি না, মায়ের খুব শরীর খারাপ, আমার এরকম অ্যাক্সিডেন্ট হলো, কেন এরকম হচ্ছে বলতো, এটা কিছু কোনো দোষ আছে নাকি বাড়িটার? তখন বলছে ঠিক আছে, আমি তোর বাড়ি গিয়ে দেখছি কী ব্যাপার। তো বাড়িতে এসে বলছে যে হ্যাঁ, তোদের বাথরুমটা ঠিক পজিশনে নেই, এটা একটা খারাপ দিকে আছে, মানে যেদিকে থাকলে ঠিক হয় সেই দিকে নেই, কী কন্ডিশন করলে কী কোন যাই হোক হবে, আমি অত জানি না। তো ওই রকম জায়গায় আছে বাথরুমটা, তো ওই কারণে হতে পারে, ওই কারণে হয়তো কিছু অসুবিধা হচ্ছে তোদের। তো ঠিক আছে, দেখ কি হয়, আরও কী সব বলেছে বোধহয় ওকে। তো যাই হোক, ও আর সেটা এই নিয়ে আর কিছু আলোচনা বাড়িতে হয়নি। এর মধ্যে একদিনকে এইভাবে মোটামুটি 1 বছর কেটে গেছে ওদের, কিন্তু ওই বাড়িতে থাকার পর থেকে কোনো কিছুরই উন্নতি হচ্ছে না, কোনো ভালো কিছু ঘটছে না, কেউ সুস্থ নেই। বলছে আমি কি চেহারা স্বাস্থ্য আমার ভালো ছিল, আমি দিন দিন দড়ি পাকিয়ে যাচ্ছি, এরকম রোগা হয়ে যাচ্ছি, সবাই বলছে কি হয়েছে তোর, অথচ কিছুই কিন্তু হয়নি, আমি রেগুলার যেমন খাওয়া দাওয়া করি, যেমন সময় মতন শোয়া খাওয়া সবই ঠিক আছে, আমার কোনো অসুখ নেই, হ্যাঁ, খালি একটু ওই পরিশ্রান্ত লাগে, এটা লাগে, এরকম লাগে, কিন্তু কোনো কঠিন অসুখ করেছে বা একটা কিছু হয়েছে সেরকম কিছু না যে আমি এত রোগা হয়ে যাব। তো যাই হোক, ওরা বুঝে উঠতে পারছিল না। এর মধ্যে হঠাৎ করে শাশুড়ি এক ঘরে শোয় আর ওরা একটা ঘরে শোয়, দুটো তো রুম, বেডরুম। তো শাশুড়ি বলছে হঠাৎ করে শুরু হলো, শাশুড়ি মাঝরাত্রিরে চিৎকার শুরু করলো, ওর বরের নাম ধরে ডাকছে, ওরে তুই আয় আয় করে চিৎকার করছে। তো বর তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে বলছে কী হয়েছে মা, কী হয়েছে কী হয়েছে? বলছে দেখ না, একটা কে যেন এখানে এসে বসেছিল, হ্যাঁ, ঝাঁকড়া মাথা, কালো মতো বিচ্ছিরি দেখতে, আর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হ্যাঁ, আমি দেখলাম একটা লোক এরকম এসে বসেছিল। তখন বর ভেবেছে যে স্বপ্ন দেখেছে, বা মা বলছে মা তুমি মনে হয় স্বপ্ন দেখেছো, তুমি কিচ্ছু নেই, কেউ নেই এখানে, ঝাঁকড়া চুল কেউ নেই, তুমি স্বপ্ন দেখেছো, তুমি করো, তুমি ঠাকুরের নাম করে শুয়ে পড়ো, হ্যাঁ, কিচ্ছু হবে না, শুয়ে পড়ো। আমি আচ্ছা আমি বসে আছি, তুমি শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাবো। এই করে শান্ত করে মাকে ঘরে চলে এসছে। আবার একদিন ওরকম চিৎকার, ভদ্রমহিলা সেই ছেলের নাম ধরে উঠে বসেছে একেবারে বিছানার ওপর, বলছে কি হয়েছে? বলছে আমার পা ধরে কে যেন টানছিল, আমি তাকিয়ে দেখলাম সেই ঝাঁকড়া মাথা। তখন বলছে যে এরকম কেন হচ্ছে, তুমি রোজ দিন কী সব দেখছো, এই সমস্ত কি কেন হচ্ছে বুঝতে পারছি না। তাই এরকম মনে মনে খুবই টেনশান হয়ে গেল ওদের দুজনেরই, যে এরকম কী হচ্ছে বলো তো, মা কেন এরকম দেখছে, ঝাঁকড়া মাথা, কার চুল, এরকম। আবার একদিন এরকম আবার চিৎকার করে উঠেছে, বলছে এরকম বিছানায় আমাকে ঠেলা মারছিল, একটা কেউ যেন ঠেলা মারছিল। তো আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার মনে হচ্ছিল আমাকে পাশে ঠেলে ঠুলে কেউ যেন একটা শোয়ার চেষ্টা করছে, না কি করছে জানি না, আমাকে ঠেলছে সমানে। তো আমি পিছন ফিরে দেখলাম দুটো হাত খালি, কোনো মাথা নেই, কিছু নেই, অবয়ব নেই, ঝাঁকড়া চুলও না, শুধু দুটো হাত আমাকে ঠেলছে, দুটো কালো হাত। ওরাও তো মানে খুব মানে হয়ে গেছে যে এরকম কেন মার সাথে বারবার এরকম সব সাংঘাতিক ঘটনা ঘটছে। হ্যাঁ, তখন ওই সেই আবার কাছে গেছে, গিয়ে ও বলছে যে দেখ, এটা ওই বাস্তু দোষের জন্য মনে হচ্ছে, কিন্তু আরও কিছু থাকতে পারে, খারাপ কিছু, আমি ঠিক বুঝতে পারছি না, তোরা বড় কাউকে দেখা, নইলে চেষ্টা কর বাড়িটা ছেড়ে চলে যাওয়ার, বাড়িটা ভালো নয়। তো বলছি এই সবে আমি এত টাকা খরচা করে একটা বাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, আর এত কিছু করলাম, আর এই জন্য বাড়ি ছেড়ে চলে যাব, এটার কি কোনো কিছু করা যায় না? মানে মা কি এটা কোনো ভুল দেখছে, স্বপ্ন দেখছে বা কিছু হচ্ছে? মায়ের সাথে তো
তখন বলছে আমি অত শত বলতে পারবো না, তবে আমার মনে হলো এটার বাস্তু দোষ আছে বাড়িতে, তো দেখ কী করবি ভেবে চিনতে। তো বলে তো ওরা চলে এসছে। তারপরে হঠাৎ করে ওদের ওই সামনের ঘরটাতে না ওই সোফা টোফা তো ছিল, আর ছিল একটা ওই দোল খাওয়া চেয়ার থাকে না, হেলানো চেয়ার, সেই রকম একটা চেয়ার ছিল কালো রঙের। তো একদিন এর মধ্যে এই করতে করতে কিন্তু 1.5 বছর মতন কেটে গেছে। হ্যাঁ, মানে ওরা 2013 সালে ঢুকেছিল, 14 সাল চলে গেছে, 15 সাল আসে না 1.5 না 1 বছর, মানে 14 সালের মাঝামাঝি সময় হয়ে গেছে। ওরা মার্চ মাসে এসেছিলো আর 14 মাঝামাঝি সময় হয়ে গেছে। এর মধ্যে কোনো ভালো ঘটনা কিছু ঘটেনি ও বাড়িতে আসার পর থেকে, মানে শুভ অনুষ্ঠান কিছু হওয়া বা ভালো কিছু ঘটা সেসব হয়নি ওদের জীবনে। তো সবারই শরীর টরীর ভালো নেই, খারাপ লাগে, খারাপ থাকে আর কি, কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না, এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে একদিনকে রাত্রিবেলা ঘুমাচ্ছে ওরা, তখন এই 1:30 পৌনে 2 হবে, ওর বর বাথরুমে যাবে বলে উঠেছে। তো বাথরুমে গেছে, বাথরুম থেকে যখন বাথরুমটা ওই ডাইনিং পেরিয়ে গিয়ে বাথরুম আর কি, তো যাওয়ার সময় তো গেছে, গিয়ে ওই ঘরে একটা ডিম লাইট জ্বলে ড্রয়িং রুমটা, আর বাথরুমে গিয়ে বাথরুম টাথরুম করে বাথরুমের দরজা বন্ধ করে যেই ড্রয়িং রুমে পা দিয়েছে, দেখছে যে ওই চেয়ারটার মধ্যে একটা ওই রকম লোক, যেটা যাকে বলে হ্যাঁ রকিং চেয়ার, ওই মধ্যে একজন কেউ বসে আছে। আর সেই রকম ওরকম ওর মা যে বর্ণনাটা দিয়েছিল, ওরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কালো বিভৎস, মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, একটা কালো মুখ অবয়ব, আর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এরকম একটা অবয়ব বসে চেয়ারটার মধ্যে বসে আছে। ও দেখা মাত্র ওখান থেকে 3 লাফে বেডরুমে ঢুকে বেডরুমের ছিটকিনি বন্ধ করে দিয়েছে, দিয়ে আলো জ্বালিয়ে হাঁপাচ্ছে। তখন ও সমাপ্তির ঘুম ভেঙে গেছে, ও বলছে যে কী হলো কী হলো কী হয়েছে, হচ্ছে শিগগিরি জল দাও আমাকে। জল টল খেয়ে একটু ধাতস্থ হয়ে তখন বলছে যে এ বাড়িতে থাকা যাবে না। বলছে কেন, কী হয়েছে? তখন বলছে যে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি, মা এতদিন দেখছিল, আমি বিশ্বাস করিনি, ভেবেছি মা ভুল দেখছে বা কিছু হচ্ছে, হ্যালুসিনেট করছে কিছু, কিন্তু আমি আজকে নিজে একদম জাগ্রত অবস্থায় একদম মানে সজ্ঞানে এরকম একটা জিনিস দেখেছি। আমি এই বাড়িতে আর কোনো মতেই থাকবো না। সে আমার যতটুকু ছোট্ট যদি ফ্ল্যাট পাই, ছোট্ট ফ্ল্যাট, এই বাড়িটা ইমিডিয়েট বিক্রি করে আমি যত ছোট ফ্ল্যাট পাই, আমার এত বড় ফ্ল্যাট এর আর দরকার নেই। আপনি বাঁচলে বাপের নাম, বাপরে বাপ, এইখানে আমরা আর থাকবো না। এই বলে তখন ওর দালালকে ধরেছে। তখন দালালকে ধরে ওরা বলেছে যে আপনি জানতেন না যে এই বাড়িটা কীরকম কী? তখন বলছে না আমি কী করে জানবো, বলছে কেন আগে যে ভদ্রলোক আমাদের বিক্রি করেছিল সে কিচ্ছু বলেনি, আপনাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে। তাও ঠিক আছে, আমারও ব্যবস্থা করুন, আমি এই বাড়িতে থাকতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে এই বাড়িতে থাকতে, আমার বাড়িটা ইমিডিয়েট চেষ্টা করুন বিক্রি করে দেওয়ার। আর আমি এত কষ্ট করে এত কিছু করেছি, ডেকোরেশন করেছি, আমি কিন্তু 1 পয়সা কমে ছাড়বো না বাড়ি। তো যাই হোক, অনেক দিন ধরে, মোটামুটি মাস 3-4 ধরে লোকজন খুঁজে অবশেষে ওরা বাড়িটা বিক্রি করে একটা আমাদের এদিকেই আর একটা বাড়ি, একটা ছোট্ট দেখে ফ্ল্যাট কিনেছে। সেইখানে আসার পর সত্যি ওরা সবাই সুস্থ হয়ে গেছে, কিছু হয়নি। তারপরে জানা গেছে আমাদের এখানে, আমি সেখানে নাম করতে চাই না, এখানে একজন বিশাল বড় ডাকাত টাইপেরই মানুষ ছিলেন, না মানে এখনও তিনি জীবিত, সেই জন্য নামটা আর বলছি না। সেই সময় মানে বহুদিন আগে ওই জায়গাটা, ওই যে তুলসী মিত্র গার্ডেন লেন, ওই জায়গাটা ছিল ওদের ডেন একটা, ওরা বহু মানুষ খুন করে ওখানে পুঁতে দিয়েছিল। তো ওই জায়গাটার ওপরেই ওই ফ্ল্যাটটা তৈরি হয়েছে, হয়তো সেই কারণেও হতে পারে, বা অন্য কী করুন কারণ কী ছিল সেটার মধ্যে জানি না, কিন্তু এই বীভৎস ঘটনাটা ওরা 1-1.5 বছর ধরে সহ্য করে অবশেষে বাড়িটা কিন্তু বিক্রি করে দিয়েছে। তো আমরা বলি না যে এসব কী ভুলভাল, মানে
ভূত বলে কিছু নেই বা এরকম কিছু নেই, এরকম বেশিরভাগ মানুষই যারা দেখেনি বা যারা শোনে তারা ভাবে সবই গল্প কথা, মানে গল্পই বলছে এরা, এরকম কিছু হতে পারে না। কিন্তু যাদের বাড়িতে হয়েছে বা যাদের এরকম, তো আমি অনেকের মুখ থেকে শুনলাম যে আমার বাড়িতে হয়েছে, আমার মাসি বলেছে, পিসি বলেছে ইত্যাদি নয়, সে বলেছে ঠিক আমার সাথে এটা ঘটেছে। তো তখন মনে হয় এগুলো খুব একটা অবিশ্বাস করার মতন ঘটনা নয়, বিশ্বাসযোগ্য ঘটনাই হবে। তো এই ছিল আজকের আমার দুটো ঘটনা। তোমাদের কার কেমন লাগলো জানিও, আমি সবার মন্তব্য পরে দেখব। আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। গুড নাইট।